হ্যাঁ মিষ্টি দই নমস্কার সবাইকে জানাই গুড মর্নিং। তো কাল না আমি রাত্রিতে আর কিছু করিনি ঠাকুরের কাজগুলো। তো এখন আমার সকালবেলা ওঠা হয়ে গেছে আর স্নানও হয়ে গিয়েছে। তো এখন আমি যে ফলগুলো ঠাকুরকে দেব সেই ফলগুলো একটু ধুয়ে রাখবো, তাই জন্য আগে একটু জল এনেছি। আর এখন ওগুলোতে এই যে ফলগুলো দেব সেগুলো ধুয়ে তারপরে তো ঠাকুরকে দান করব। ও মা, একটা ভালো আম দাও মা। নমস্কার, আমি গৌরীর সংসারের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা ভিডিওটা যে যেখান থেকে দেখছেন অনেক ভালো আছেন আর সুস্থ আছেন। আমরা অনেক ভালো আছি আর সুস্থ আছি। আজ শনিবার, আজ বিপত্তারিণী পুজো, তাই আমরা প্রথম বিপত্তারিণী পুজোটাই করছি। আমাদের বাড়ির পাশেই একটা কাকিমাদের বাড়িতে পুজো হয়, এবছর আমরা শনিবারেই করে নিচ্ছি। আর যেহেতু মাম্মামের এই প্রথম বিপত্তারিণী পুজো, তাই ওর নামেই মায়ের কাছে প্রথম বিপত্তারিণীর ডোরটা আমি বাঁধছি। এদিকে দেখুন আমার সমস্ত ডোরে সুতোগুলো কিন্তু গুনে গুনে কাউন্ট করে রাখা হয়ে গেছে। আর এখন আমি বিপত্তারিণীর যে ডোরটা বাঁধবো সেটাই বাঁধবো। তো এখানে 13টা করে দুর্ভা ঘাস আর একটু আলতা পাত আর একটুখানি চাল দিয়েই আমি এই ডোরটা বাঁধি। আর এই পুজোটা না আমি একদম ছোটোবেলা থেকে করে আসছি, জানেন। একদম ছোটোবেলা বলতে 4-5 বছর বয়স, যখন আমার জ্ঞান হয়েছে তখন থেকে। আমি ছোটোবেলাতে আমার ঠাম্মা, মা, কাকিমা এনাদের সাথেই করতাম, জানেন তো। তখন এত ছোট ছিলাম, উপোস থাকতে না পারলেও ঠিক ওই যে একটু লুচি আর রুটি খেয়ে এই পুজোটা সারতাম। কিন্তু যত বড় হয়েছি তখন বুঝতে শিখেছি, তখন কিন্তু উপোস করেই যেভাবে করতো ঠাম্মা মারা সেভাবেই করতাম। আর জানেন তো, পড়াশুনোর সূত্রে হোক বা চাকরির সূত্রে যখন বাইরে এসেছি তখনও কিন্তু কোনো বছর এই পুজোটা আমার বাধাও পড়েনি আর আমি করিনি এমন সময়ও হয়নি। তাই এবছরও করে নিচ্ছি। আর যেহেতু মাম্মামের প্রথম এই পুজোটা পড়েছে, তাই মাম্মামের নাম করেই আমি প্রথম ডোরটা বেঁধে নিয়েছি। আচ্ছা, আপনারা কারা কারা বিপত্তারিণী পুজো করলেন আমাকে কিন্তু জানাবেন। আর যারা এখনও ভিডিওটা প্রথম দেখছেন অবশ্যই করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে আমার বন্ধু হয়ে পাশে থাকবেন। আর আপনাদের অনেক কমেন্ট না আমাকে আরও উৎসাহ দেয় আরও একটা ভিডিও তৈরি করার জন্য। তাহলে চলুন আমি বিপত্তারিণীর ডোরগুলো বেঁধে নিই। আর ওদিকে না কিছু ফল আমি ধুইতে দিয়েছি, জলে ভিজিয়ে রেখেছি। যেহেতু ঠাকুরকে দেবো তাই কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছি। এবারে এই বিপত্তারিণীর ডোরগুলো বেঁধে তারপরে কিন্তু তুলে নেব। তাহলে চলুন বিপত্তারিণীর ডোরগুলো বেঁধে নেওয়া যাক। এদিকে আমার সমস্ত বিপত্তারিণীর ডোরগুলো বাঁধা হয়ে গেছে আর প্রায় ওই সময় লেগেছে 20-30 মিনিট, জানেন। যেহেতু কেনা সুতো অনেকটাই সময় কম লাগে, ছোটোবেলায় আমরা ঘুমসির দড়ি বের করে তারপরে কিন্তু এই ডোরগুলো বাঁধতাম। আজ না 13 রকমের ফল পেয়েছি আর সঙ্গে এই যে 13টা করে ক্ষেত দিয়ে আমি 13টা করে গিট্টি দিয়েই তারপরে এই ডোরগুলো বেঁধেছি। চলুন এখন একে একে ফলগুলোকে ভালো করে ধুয়ে ঠাকুরের কাছে দেয়া যাক। আর জানেন তো এই পুজোর নিয়ম, 13টা ফল দিতে হয়, 13টা ফুল দিতে হয়, আর সঙ্গে 13টা করে ক্ষেত দিয়ে 13টা করে গিট দিয়ে এইভাবে ডোর বাঁধতে হয়। কিন্তু সচরাচর তো আমরা 13টা ফুল পাই না আর 13টা ফলও পাই না, তাই 9টা ফল বা 9টা ফুল দিয়েও কিন্তু করা যায়। কিন্তু আমি 13টা ফল পেয়েছিলাম, ফুল পাইনি। তাই পাশের বাড়ির কাকিমাদের বাড়িতে যাদের পুজো হচ্ছে তারাই বলেছে একবারে তারা জোগাড় করেছে, ওটাতেই হবে, ঠাকুরের একেবারেই নিবেদন করে দেবে ফুলগুলো। তাহলে চলুন এদিকে আমি আমার যে ফলগুলো পেয়েছি সেগুলো একে একে ধুয়ে নিয়ে তারপরে ঠাকুরের এই যে থালাটা আমি রেডি করব সেই বারকোশটাতে ভালো করে সাজিয়ে নিই। আর জানেন তো, বিকালে কালকে গেছিলাম একটু বাজারের দিকে, চাম্পাটি থেকে কোনো তেমন মালাই পেলাম না। এই পুজোর কারণেই হয়তো ও সমস্ত কিছু সেল হয়ে গেছে, কিন্তু আমি জুঁই ফুলের মালা পেয়েছিলাম। তাই আমি অনেকটা না জুঁই ফুলের মালা এনেছি, 3-4টে এনেছি, জানেন। তাই একটা ওই কাকিমাদের বাড়িতে একটা গোপাল আছে, তাকে দেবো বলেই ভেবেছি।
তাহলে চলুন, এদিকে আমার সমস্ত ফলগুলো গোছানো হয়ে গিয়েছে আর আমি গুনেও নিয়েছি কিন্তু। তারপরে কিছু ঝুড়ো ফুল নিয়ে নিলাম, যেহেতু ঠাকুরের উদ্দেশ্যে দেব তাই জন্য। আর এই যে জুঁই ফুলের মালাটা দেখুন কি সুন্দর লাগছে না? এটাকে জুঁই ফুলই বলে মনে হয়, আমার তো তাই মনে হলো। এদিকে দেখুন আমার কিন্তু ঠাকুরের যে নিবেদন করব যেগুলো, সেগুলো আমার সব সাজানো কমপ্লিট। আর এখন আমি ঘরের ঠাম্মা আছে আর কিছু ঠাকুর আছে, তাদেরকে আমি মালাগুলো পরিয়ে দেবো যেগুলো এনেছিলাম। তাহলে চলুন আগে ঠাকুরকে মালা পরিয়ে দেওয়া যাক। হনুমানজির জন্য একটা লাল ফুলের মালা এনেছিলাম, যেহেতু আজকে শনিবার, আজকে ভালো দিন, তাই হনুমানজিকেও একটা লাল জবা ফুলের মালা পরিয়ে দিয়েছি। আর এখন পালা ঠাম্মার। ঠাম্মাকে আমরা দরজার সামনেই রেখেছি, যাওয়ার সময় বা কোথাও দূরে যদি যাই ঠাম্মাকে বলেই যাই, তাতে আমাদের ভালোই হয় জানেন। এখন ঠাম্মাকে এই জুঁই ফুলের মালাটা পরিয়ে দেবো। আমি যখনই বাজারে যাই তখনই আনার চেষ্টা করি ঠাম্মার জন্য কিছু না কিছু একটা। কিছু না কিছু বলতে এখন তো ঠাম্মাকে মালা, ফল, মিষ্টি ছাড়া আর কিছুই দেওয়ার নেই, তাই আর ফল আর মিষ্টি আর সঙ্গেই মালাই ঠাম্মার জন্য হয় জানেন। এই যে এখন ঠাম্মার মালাটাও পরানো হয়ে গেছে, আমার মনটা শান্তি। আর এখন আমি রেডি হয়ে গেছি জানেন, এখন আমি যাব পুজো বাড়িতে। তাই সমস্ত জিনিসপত্র দুই হাতে নিয়ে নিয়েছি, আবারও একবার আসতে হবে, একবারে কিন্তু আমি নিয়ে যেতে পারবো না। এই যে এখন আমি চললাম মা আর মাম্মামকে বলে। এই ফলগুলো রেখে আমি আরও কিছু জিনিসপত্র আছে সেগুলো আর একবার নিয়ে যেতে হবে জানেন। আজ তো শনিবার, কিন্তু এত সকাল থেকে বৃষ্টি হচ্ছে কি আর বলবো, তবুও পুজো তো দিতেই হবে। আর একটু একটু বৃষ্টি হচ্ছিল, আমি আর ছাতা তো নিতে পারলাম না, এই অর্ধেক ভেজা হয়ে যেতে হবে। তাই মা আর মেয়েকে বলে আমি বেরিয়ে পড়েছি প্রসাদ আর থালাটা নিয়ে ঠাকুরের উদ্দেশ্যে। আর এখানে গিয়ে দেখুন ঠাকুরকে পরিয়ে কত সুন্দর লাগছে গোপালকে। আমার তো দেখে না মনটা একেবারে ভরে যাচ্ছিল। আর আমি না সেই সকালবেলা উঠেই তো সমস্ত কিছুটা গুছিয়ে নিয়েছি। আর এদিকে আমি এসে আমার জিনিসপত্র যেগুলো ছিল বাটাটা, সেটা আমি ঠাকুরের কাছে দিয়ে দিয়েছি। আর দিদি এখানে ঠাকুরের সমস্ত জিনিসপত্র যেগুলো হবে পুজো সেগুলোই গুছাচ্ছে। আরও সবাই এসেছিল, তারাও এখানে বসে বসে তাদের ডোরগুলো বাঁধছিল। আমি না আর এই সমস্যাটায় পড়বো না বলেই ভোরবেলায় উঠে আগে ডোরগুলো বেঁধে নিয়েছি জানেন। নইলে এত মানুষের সঙ্গে কোথায় বসে বাঁধবো সেটাই সমস্যা হতো বলেই আর কি। এদিকে ঠাকুরের কিন্তু সমস্ত কিছু গোছানো রেডি। এবার আমি তার পরের বারে এসে আর কিছু ফল ছিল সেগুলো আর মাম্মামকে নিয়ে গেছিলাম জানেন। আর তারপরেই আমি যাওয়ার সঙ্গে সঙ্গেই ঠাকুরমশাই এসেছে আর এদিকে পূজায়ও বসে গেছে। আর এখন ঠাকুরমশাই করছিলেন পূজা, আর আমি তো শুধু গোপালকেই দেখে যাচ্ছিলাম। কি মিষ্টিটা লাগছে না ওকে ওই মালাটা পরে, আমার তো মনটা জুড়িয়েই যাচ্ছিল। আর এদিকে ঠাকুরমশাই তো মায়ের পুজোয় ব্যস্ত। ওই যে দেখতে পাচ্ছেন গাঁদা ফুলটা পরিয়ে দিয়েছে মাকে, ওটাই মা। মাও তো বড় নয়, ছোট্ট একটা মূর্তি, তো এখানেই আমরা না প্রত্যেক বছর পূজা করেছি যত বছর বিয়ে হয়ে এসেছে। বাড়িতে তো আর যাওয়া সম্ভব হয় না তাই। আর এদিকে পুষ্পাঞ্জলি দেওয়ার পর ঠাকুরমশাই আরতি করছিলেন, আর মাম্মাম এদিকে হাঁ করে দেখছিল ঠাকুরমশাই কী করছে। এদিকে ঠাকুরমশাইয়ের আরতি শেষে ঠাকুরমশাই মাকে কেমনভাবে ফুল নিবেদন করছিল সেটাই আবার মাম্মাম দেখছিল। আর সবাই না এদিকে প্রণাম করছিল, ঠাকুরমশাই প্রণাম মন্ত্র বলছিল তাই। তারপরেই পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা চলে এসেছিলাম ডোর বাঁধার দিকে, কারণ ডোর বাঁধা তো ঠাকুরমশাইয়ের কাছ থেকে বেঁধে নিতে হবে, তাই আমি সববার হওয়ার শেষেই গেছিলাম। যেহেতু মাম্মাম আছে, ও একটু ভিড়ে যদি সমস্যা হয় তাই তাই সবার বাঁধার শেষে আমি গিয়ে মাম্মামের ডোরটা দিলাম। আর মাম্মাম না প্রথমে একটু বিরক্ত হচ্ছিল, বাট লাস্টের দিকে কিন্তু ও বেশ ভালোভাবেই নিয়েছে ডোরটা বেঁধে। আর ও ডোর বেঁধে বারবার দেখছিল কী এমন বাঁধলো। আমি তো ভগবানের কাছে একটাই চেয়েছি জানেন, আমার মাম্মামের যেন শরীর সব কিছু ভালো থাকে, ওকে যেন সব বিপদ থেকে মুক্ত করে। এদিকে ঠাকুরমশাইকে দেখলাম মাম্মামকে বেঁধে মাম্মামের সামনেই হাত নমস্কার করতে। কেন করলো বুঝতে পারলাম না, তো এখন যখন ভিডিওতে দেখছি তখন বারবার মনে হচ্ছে একবার জিজ্ঞেস করলেই ভালো হতো, কিন্তু থাক, সে তো আর করা হয়নি। এখন মাম্মামের হাতে ডোরটা বেঁধে আমার হাতে ডোরটা বেঁধে দিয়েছে। তারপরে না আমি কিছুক্ষণ পর মাম্মামকে বাড়িতে রেখে এসেছিলাম। এসে এদিকে দেখি ওর বাবা বাড়িতে চলে এসছে, তাই আমাকেও নিতে চলে গেছিলো। তাই এই যে সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে একেবারে চলে এসেছি, আর রাজাও দেখি চলে এসছে। তারপরেই না বাড়িতে এসে ওর বাবা আমার জন্য সাবু ভিজিয়ে দিয়েছিল। আজ তো সেরকম কিছু খাবো না তাই জন্য।
তাই সাবুটাকে ভিজোতে দিয়েছে। আর এদিকে মার স্নান হয়ে গেছিলো, মাও উপোস, তাই মাকেই আজকে বেঁধে দিল। ওম সংকটেতং মহামায়ে ব্রতসূতং মিতং তব গন্ধামি বাহুমূলে অহংবরং দেহি যস্তেস্ত্র ত্রিতম। এই যে মন্ত্রটা আমি পড়েই দৌড়টা বাঁধলাম, এটাই নিয়ম, জানেন? এটা সচরাচর সবাই করে না, কিন্তু আমি যে ছোটোবেলা থেকে বললাম না এই পুজোটা করে আসছি, তাই এটা আমি আমার বাবার কাছ থেকে প্রত্যেক বছরই শুনে নিই, আর এটা বলেই না প্রত্যেক বছর দৌড়টা বাঁধি। এটাই নিয়ম, জানেন, বইতে এটাই লেখা আছে। তো চলুন, এদিকে মায়ের ডোর বেঁধে, আর ওর বাবা স্নান হয়নি তাই ওর বাবাকে আর বেঁধে দিতে পারলাম না। আমরা পুজো দিয়ে এসে খাচ্ছি পুজোর প্রসাদ। আর এই পুজোতে আমাকে দিয়েছিল 13টা লুচি, কারণ এই পুজো করে 13টা লুচি খেতে হয়, তাই 13টা লুচি আর একটা কলা ওর বাবা এনেছিল, কিছু কলা, তার থেকে নিয়ে আমি সকালের খাবারটা খেয়েছি। আর এদিকে বাবু আর ওর বাবার জন্য রান্না করেছিলাম সয়াবিন আলু আর কুমড়ো দিয়ে একটা নিরামিষ তরকারি, বরবটি আলুর একটা চচ্চড়ি। এটা দিয়েই ওরা দুপুরবেলায় খেয়ে নিয়েছিল, জানেন। আর আমি খেয়েছিলাম, বাবু এনেছিল কাকিমাদের বাড়ির থেকে লুচি, আর কিছু দিয়েছিল এরকম সবজি ভাজা, সেগুলো দিয়ে দুপুরের খাবারটা খেয়ে আমরা অনেকক্ষণ রেস্ট নিয়ে তারপরে রাত্রির খাবারের দিকে চলে এসেছি। আর যেহেতু আজকে নিরামিষ খাবো, তাই আজকে ভেবেছি আলু ভাজবো আর এই সাবুর খিচুড়ি করব। আমি না আমার জীবনের এই প্রথম সাবুর খিচুড়ি করছি, জানেন। চলুন কিভাবে করেছি সেটাই তো আপনাদের সাথে শেয়ার করি। তার আগে আলুটা ভেজেছি সেটাই শেয়ার করে নিই, জানেন। তো চলুন, আলুটাকে ভালোভাবে লবণ হলুদ আর একটু চিনি দিয়ে মাখিয়ে রেখেছিলাম। মাখিয়ে রাখলে কি হয়, আলুটা বেশ নরম হয় আর তাড়াতাড়ি ভাজাও হয়ে যায়। একটু বেশি করে তেল দিয়েই না আলুটা ভেজেছি। ওর বাবা আবার একটু ডুবো ডুবো তেলে আলু ভাজা খেতে বেশ ভালোবাসে, এরকম গোল গোল করে। এদিকে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। আর আজ না আমি যেহেতু প্রথম সাবুর খিচুড়ি করব, তাই গ্যারান্টি দিয়ে বলতে পারছিলাম না সবাই খেতে পারবে কি পারবে না, কিন্তু জানেন তো লাস্টে কিন্তু বেশ ভালোই লেগেছিল খেতে। তাহলে চলুন শেয়ার করি কী করেই সাবুর খিচুড়িটা বানালাম। অনেক ইউটিউব ঘেটেছিলাম, কিন্তু সেরকম কিছু সদুত্তর পাইনি ইউটিউব থেকে, তাই সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা রান্না করেছি। ওই যে প্রথম ওদিকে ডালটাকে ভেজে আমি জলে আগে সিদ্ধ করতে দিয়েছি অন্যদিকের একটা উনুনে, আর এদিকে প্রথমে একটু কাজু কিশমিশ ভেজে নিয়েছি ওই তেলেই দিয়ে, তারপরে আলুগুলোকে ভেজে নিয়ে আলুগুলোকেও না ডালের ভিতরে সিদ্ধ করতে দিয়েছি। যেহেতু সাবু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, আর সেই সকালেই ভিজানো, তাই অনেকটাই নরম হয়ে গেছিলো, জানেন। তাই এদিকে আলুগুলোকে ভেজে তুলে দিয়েছি ডালে, আর এখন দিচ্ছি কুমড়োগুলোকে আবার বেশি ভাজবো না, খুব হালকা লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এগুলোকেও আগের মতন করে তুলে দিয়েছি। আর সবজির ভিতরে তেমন কিছু ছিল না, জানেন, এই কুমড়ো আলু আর সঙ্গে বাবু কিছু এনেছিল বরবটি, এগুলো দিয়ে আজকে সাবুর খিচুড়ি বানাবো। ওদিকে কুমড়ো তোলার পরে আবার দিয়ে দিয়েছি এই যে বরবটিগুলো, এগুলো হালকা ভেজেও তুলে নিয়েছি। আচ্ছা, আপনারা আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই লিখে যেতে পারেন, তাহলে আপনাদের নাম করে আমি আপনাদেরকে একটা ধন্যবাদ জানাতে পারি। আপনাদের ভালোবাসায় আমি না আস্তে আস্তে এই জার্নিটা অনেকটা পথ অতিক্রমণ করে ফেলেছি, তাই আপনাদের সবাইকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে চলুন আমি আজকে কিভাবে সাবুর খিচুড়িটা রান্না করলাম সেটাই শেয়ার করি। এদিকে প্রথমে যে তেলটাতে ভেজেছিলাম সবজিগুলো, সেই তেলটাতে আরও একটু তেল দিয়ে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। আর তারপরে এই কুচি কুচি করে রাখা টমেটোগুলো দিয়ে দিতে হবে। আর জানেন এই রান্নাটা না বেশ ভালো হয়েছে, তার মানে খুবই কম সময়ে খুবই সুন্দর একটা খিচুড়ি। আমি তো প্রথম খেয়েছি আর প্রথম তৈরি করেছি, মাঝখানে তো নিজেকে মনে হচ্ছিল নিজেই নিজের হাতে আগে চুমু দিয়ে নিই। এদিকে দেখুন আমার কিন্তু ওই যে মশলাটা দিয়েছিলাম প্রথমে শুকনো জিরেটা, সেটা হালকা লাল হয়ে গেলে তাতে দিয়ে দিয়েছি আদা কুচি। আর যেহেতু এটা নিরামিষ, তাই পেঁয়াজ রসুনের তো বালাই থাকবে না। আর তারপরেই আদাটা একটু ভাজা হয়ে গেলে তাতে দিয়েছি ওই কুচি কুচি করে রাখা টমেটোগুলো একটু লবণ আর হলুদ দিয়ে চাপা দিয়ে, কিন্তু যদি একটু সময় ধরে কষানো যায় তাহলে কিন্তু টমেটোটা একদম গলে যাবে। তাহলে চলুন, টমেটোটা দেখুন হালকা গলে যাওয়ার পরে আমি কিছু গুঁড়ো মশলা জলের ভিতরে দিয়ে ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম, আর এখন সেগুলো দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষানোর পরে আমার কিন্তু এদিকের মশলাটা রেডি।
এখন আমি এটাতে প্রথমে দেব যে সুজিগুলো ভিজানো, সাবুগুলো ভিজানো ছিল সেইগুলো। আর সাবুগুলো না এত মোটা মোটা বা বড় বড় হয়েছিল, দেখে না আমার ভীষণ ভালো লাগছিল, একদম গোল গোল জানেন। আর আমি প্রথমে ভেবেছিলাম সাবুগুলো হয়তো কড়াইয়ের গায়ে লেগে যাবে, সেই ভয়তে না আমার একটু ভয় ভয় ছিল। কিন্তু যখন কড়াইতে দিয়েছি খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। আমি না এটা ধারণাই করিনি যে সাবু এত সুন্দরভাবে তেলের উপরে ভাজা যায়। এদিকে আমি ভালোভাবে সাবুগুলোকে ওলট পালট করে ভালোভাবে মশলাটা মাখিয়ে নিয়েছি সারা গায়ে, আর ভাজা ভাজাও হয়ে গেছিলো। আর আপনাদেরকে বললাম না ডাল আর সমস্ত সবজিগুলো সিদ্ধ করতে দিয়েছি, এই যে ডাল আর সমস্ত সবজিগুলো না সিদ্ধ হয়ে গেছিলো। ফুল সিদ্ধ করে নিই, ওই বলতে পারেন 90% মতন সিদ্ধ হবে পুরো রান্নাটাতে। আর ওই 1% মতন 10% মতন থাকবে, যাতে ওটা সাবুর সাথে ভালো লাগে খেতে, একটু দাঁতে লাগে। তাই এভাবেই সিদ্ধ করে আরও কিছুক্ষণ ভালো মতো কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে আমি এটাকে আরও বেশ কিছুক্ষণ এভাবেই নাড়াচাড়া করেছি জানেন, নইলে হয়তো সাবু লেগে যাবে সেই ভয়তে। সাবু লাগেনি, বাট ওই জন্য নাড়তে হয়েছে বারবার। এদিকে আমি জল দিয়ে আরও বেশ কিছুক্ষণ চিনি লবণ সেঁকে সেটাই দিয়ে দিয়েছি যতটুকু লাগবে। আপনারা যেরকমভাবে মিষ্টি বা ঝাল খান সেরকম বুঝে দেবেন। আমি কিন্তু খুব একটা ঝাল খাই না, তাই একটু কমই ঝাল দিয়ে রান্না করেছি। আর এদিকে হয়ে গেছে কিন্তু আমার সাবুর খিচুড়ি। তাহলে চলুন লবণ আর চিনি দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলেই সাবুর খিচুড়ি তৈরি। আজ আপনাদের ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করে, চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার বন্ধু হয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে একদম ভুলবেন না। আপনাদের এই ভালোবাসা না আমাকে আরও সাহস যোগায় আরও ভিডিও তৈরি করার জন্য। এদিকে আমার কিন্তু সাবুর খিচুড়ি হয়ে গেছে, আর সব শেষে আমি একটু ঘি দিয়েই সাবুর খিচুড়িটাকে ঢাকা দিয়ে দিয়েছিলাম, যাতে ঘিয়ের গন্ধটা আর বাইরে না চলে গিয়ে সাবুর ভিতরেই থেকে যায়। এই যে চলুন তাহলে আমার সাবুর খিচুড়ি তৈরি। আপনারা যারা যারা এখনও সাবুর খিচুড়ি করে খাননি, আমার রিকোয়েস্ট থাকলো একবার এভাবে না আপনাদের মনের মতন করে ইউটিউব দেখেই বানিয়ে করে খাবেন, বেশ ভালো লাগে জানেন। আর এরকম নিরামিষ দিনে তো অতুলনীয় খাবার। তারপরে আমি ওটাকে ঢেকে রেখেছিলাম, আর মা রাতের খাবারে খেয়েছিল সাবু কলা। আর আমরা তো দেখলেনই সাবুর খিচুড়ি করেছিলাম, সঙ্গে ছিল আলু ভাজা আর কিছু ফল। তাহলে চলুন আজ ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সবার খেয়াল রাখবেন, ভালো থাকবেন আর আমাকে সাপোর্ট করে যাবেন।